হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এখানে টিআরবিটি টেট, প্রাইমারি টেট, সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই মক টেস্ট সিরিজ। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 3তে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি অ্যান্ড ইংলিশ পেডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতে দেখা গেছে, এবং সেই সম্পর্কিত কিছু প্রশ্ন আজকে এখানে আলোচনা করব। আজকে সেটার প্রথম প্রশ্ন রয়েছে, ব্যক্তিগত পার্থক্যের সম্পর্কে জ্ঞানার্জনে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে রয়েছে সেই ব্যক্তিগত পার্থক্যের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কী করতে হয়। অপশন নাম্বার এ, শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা আনয়নে সাহায্য করে, অর্থাৎ যদি ব্যক্তিগত যে পার্থক্যের জ্ঞান অর্জন রয়েছে সেটা জানার জন্য শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা আনয়নে সাহায্য করবে, শিক্ষককে পাঠদানে সাহায্য করবে, শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে শিক্ষকতা বা শিক্ষককে সাহায্য করবে, কোনোটিই নয়। ক্লাসের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্যের ব্যাপারটা শিক্ষকের কাছে যদি সহজ সরলভাবে তিনি যদি সেই ব্যাপারটা বোধগম্য করতে পারেন, তাহলে সেটা শিক্ষককেই পাঠদানে সাহায্য করে। অপশন নাম্বার বি, তাহলে তিনি বুঝতে পারবেন যে ক্লাসে স্টুডেন্টদের কোয়ালিটি কী রয়েছে এবং কিভাবে তাকে পাঠদান করতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 2তে রয়েছে, নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন। নিরবচ্ছিন্ন বলতে যেই শিক্ষা ব্যবস্থায় কোনো অঙ্কুশ লাগবে না বা কোনো থামবে না, কন্টিনিউয়াসলি চলবে, এবং সামগ্রিক বলতে আলটিমেট মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন কিসের উপরে? বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল, বা যেটাকে বলা হয় বিভিন্ন পরিমাপ কৌশল বলতে বিভিন্ন রকম তিনি ইভ্যালুয়েশন নিচ্ছেন, ফর্মেটিভ এক্সাম নিচ্ছেন, ক্লাস টেস্ট নিচ্ছেন, এগুলো। আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে তিনি একটা আলোচনা করতেই পারেন যে কিভাবে তাদেরকে মূল্যায়ন করলে বা কোনটা সবথেকে বেশি ভালো হয়। নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ শিক্ষার্থীদের আলটিমেট ডেভেলপমেন্টের জন্য তাদেরকে সুযোগ দেওয়া, ঠিক আছে, যারা খুব বেশি মেরিটোরিয়াস তাদেরকে বিশেষ করে সুযোগ দেওয়া, সব কয়টি। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সব কয়টি। ওকে, এবার প্রশ্ন নাম্বার 3 বলতে হবে কোনটি সঠিক নয়। বলছে পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ কি? পশ্চাৎপদ বলতে সমাজে যারা তথাকথিতভাবে পিছিয়ে পড়া, যারা অনগ্রসর, তাদের কথা বলছে। সেই পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ কি হতে পারে? অপশন নাম্বার এ, পশ্চাৎপদ গোষ্ঠীর জনগণের হীনমন্যতা, সরকারের সদিচ্ছার অভাব, দারিদ্র্য, শিক্ষার প্রতি আগ্রহের অভাব। বলতে হবে কোনটা সঠিক নয়, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সরকারের সদিচ্ছার অভাব। এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। চলে আসি প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ বলা হয়েছে, আবারও বলা হয়েছে কোনটা সঠিক নয় খুঁজতে হবে। শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন কি? শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন কি? প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষণীয় বিষয়গুলিকে এমনভাবে ক্ষুদ্রভাবে বিভক্ত করা যায় এই ধরনের শিক্ষার্থীর আয়ত্ত করতে হবে, সর্বদা ধনাত্মক ফিডব্যাক বা যেটাকে পজিটিভ ফিডব্যাক বলা হয় সেটা সরবরাহ করা, দলগতভাবে শিক্ষাদান। কী হবে সঠিক উত্তর? কোনটা সঠিক নয়? বলছে শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। অপশন নাম্বার ডি, দলগতভাবে শিক্ষাদান। শিখন অক্ষমতাযুক্ত যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে দলগত বা ক্লাসরুমে যদি একসাথে শিক্ষাদান করা যায়, তাহলে কিন্তু তাদের আলটিমেট লাভ কিছুই হবে না। তাদেরকে কিন্তু প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা বা যেটা রিমেডিয়াল ক্লাস রয়েছে সেটা অবশ্যই তাদেরকে দিতে হবে। তারপর রয়েছে প্রশ্ন নাম্বার 5 রয়েছে, সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার ধনাত্মক এবং উচ্চ সম্পর্ক দেখা যায়। ধনাত্মক নিম্নমাত্রার সম্পর্ক দেখা যায়, অল্প হলেও ঋণাত্মক সম্পর্ক দেখা যায়, বিশেষ সম্পর্ক দেখা যায় না। সৃজনশীলতার সঙ্গে, সৃজনশীলতা মানে যেটা যখন কেউ নতুন কিছু সৃষ্টি করে, সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের যে পারদর্শিতা রয়েছে তার কি ধনাত্মক বা পজিটিভ বা অ্যাফার্মেটিভ এবং উচ্চ সম্পর্ক দেখা যায়? ধনাত্মক কিন্তু নিম্নমানের সম্পর্ক দেখা যায়, অল্প হলেও ঋণাত্মক সম্পর্ক দেখা যায়, বিশেষ সম্পর্ক দেখা যায় না। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিশেষ সম্পর্ক তেমন কিন্তু দেখা যায় না। প্রশ্ন নাম্বার 6-এ কী রয়েছে? 6-এ রয়েছে, শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন? এখানে 4টি শিখন পদ্ধতির কথা বলা হয়েছে, তার মধ্যে বলতে হবে কোনটাতে বুদ্ধি বেশি প্রয়োজন। অপশন নাম্বার এ, প্রচেষ্টা ও ভুল পদ্ধতি, সক্রিয় অনুবর্তন পদ্ধতি, অন্তর্দৃষ্টি পদ্ধতি, প্রাচীন অনুবর্তন পদ্ধতি। 4টা পদ্ধতি সম্পর্কে আমাদের ব্যাচ কোর্সে অলরেডি আলোচনা হয়েছে, ক্লাস করানো হয়েছে সেটার। তো বলতে হবে নিচের কোনটি শিক্ষণের নিচের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে
অন্তর্দৃষ্টি পদ্ধতি, অপশন নাম্বার সি। নেক্সট আসবে প্রশ্ন নাম্বার 7, বলছে কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয় বলতে হবে। শিক্ষণের বৈশিষ্ট্য নয় কোনটি? শিক্ষণের, ওকে। শিখন প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে, মনোবিজ্ঞান কেন্দ্রিক, কমিউনিটি কেন্দ্রিক, যে কোনো ব্যক্তি দ্বারা এই কাজটি সম্পন্ন হতে পারে। অর্থাৎ শিক্ষণের যে বৈশিষ্ট্য রয়েছে সেই শিক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে না সেটা হলো যে কোনো ব্যক্তির দ্বারা এই কাজ বা একটি কাজ সম্পন্ন হতে পারে, এটা হলো কোনো শিক্ষণের বৈশিষ্ট্য কিন্তু নয়। তারপর নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? বিষয়ের নতুনত্ব, বিষয়বস্তুর চাহিদা, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, সব কয়টি প্রেষণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে? সঠিক উত্তর কি হবে? প্রেষণা বলতে কি, মানে যে তাকে উদ্বুদ্ধ করা, ঠিক আছে, তাকে আগ্রহ প্রদান করা, সেটার কথা বলা হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বা বাধা সৃষ্টি করে থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9-এ বলা হয়েছে কোনটি ঠিক নয়? শিখনে প্রভাবকারী ব্যক্তিগত উপাদানগুলি হলো, ব্যক্তিগত উপাদান, আত্মপ্রত্যয়, সমবয়সীদের প্রভাব, সামাজিক দক্ষতা, প্রেষণা। অর্থাৎ শিখনে প্রভাবকারী ব্যক্তিগত উপাদানগুলির মধ্যে আত্মপ্রত্যয় অবশ্যই রয়েছে, সামাজিক দক্ষতা রয়েছে, প্রেষণা রয়েছে, কিন্তু সমবয়সীদের প্রভাব এটা কিন্তু নেই। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক নয়। অর্থাৎ শিখনে প্রভাবকারী ব্যক্তিগত উপাদানগুলির মধ্যে সমবয়সীদের প্রভাবটা পড়ে না। আসবো প্রশ্ন নম্বর 10-এ। প্রশ্ন নম্বর 10-এ বলা হয়েছে শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো কেমন? মনস্তাত্ত্বিক, শারীরবৃত্তীয়, মনোদৈহিক নাকি জৈবিক? সামগ্রিক বিকাশ প্রক্রিয়া যেটা বলা হয়েছে, অর্থাৎ আলটিমেট ডেভেলপমেন্ট যে তাদের সিস্টেম বা প্রক্রিয়াটা রয়েছে সেটা কেমন? সেটা অবশ্যই শরীর এবং মন উভয়ের ডেভেলপমেন্টের কথাই বলা হয়, অর্থাৎ মনোদৈহিক। অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো এখানে আমরা এই 10টা প্রশ্ন আলোচনা করলাম সিডিপি থেকে, এবং আমরা এর পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আলোচনা করব ইংলিশ পেডাগজি থেকে। তোমরা কটা প্রশ্নে অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ক্লাসটির শেষে তোমরা কমেন্টে জানিও তোমাদের স্কোর কত হচ্ছে। কোশ্চেন নাম্বার 11, অর্থাৎ ইংলিশ পেডাগজি থেকে আজকে প্রথম প্রশ্ন, মিস্টেক্স আর পার্ট অফ লার্নিং, দিস পজিশন ইজ সাপোর্টেড বাই। অর্থাৎ ভুল করাটা হচ্ছে শিক্ষার একটা অংশ বা একটা অঙ্গ, ঠিক আছে। তো এটা এই পজিশনটা সাপোর্ট করে কে? এই পজিশনটা সাপোর্ট করে কে? গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ মেথড নাকি টোটাল ফিজিক্যাল রেসপন্স? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কমিউনিকেটিভ মেথড, বা যেই মেথডটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলছে নাও এ ডেজ দের ইজ এ শিফট ফ্রম প্রেসক্রিপটিভ গ্রামার টু, অর্থাৎ প্রেসক্রাইব করা হচ্ছে যে গ্রামারটাকে, সেই প্রেসক্রাইব করা গ্রামারটা থেকে কোথায় শিফট হয়ে যাচ্ছে বর্তমান যুগের ইংলিশ গ্রামার যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা? ডেসক্রিপটিভ গ্রামার, ফর্মেটিভ গ্রামার, কন্টেক্সচুয়াল গ্রামার নাকি ডিডাকটিভ গ্রামার? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রেসক্রিপটিভ গ্রামার থেকে ডেসক্রিপটিভ গ্রামারের দিকে কিন্তু শিফট হচ্ছে, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 13, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলা হয়েছে স্পুনারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। স্পুনারিজম কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? স্পুনারিজমটা কি সেটাকে বলে রাখি। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড যে ডিকশনারি রয়েছে সেখানে স্পুনারিজমকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, স্পুনারিজম ইজ অ্যান এরর ইন স্পিচ ইন হুইচ করেসপন্ডিং কনসোনেন্টস অ্যান্ড ভাওয়েলস অর মরফোনস আর সুইচড বিটুইন টু ওয়ার্ডস অর ফ্রেজেস। অর্থাৎ দুটো শব্দ বা দুটো ফ্রেজের মধ্যে কী হয়, উচ্চারণগত যে একটা ডিফেক্ট হয়ে যায় বা পার্থক্য হয়ে যায় সেটাকে স্পুনারিজম বলা হয়েছে। তো এটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? সঠিক উত্তর কী হবে? যেহেতু স্পিচের কথা বললাম এখানে, তাহলে এরর্স ইন স্পিচ, অর্থাৎ উচ্চারণের সমস্যাগত একটি টার্ম, এটা হচ্ছে স্পুনারিজম। এটা মার্ক করে রেখো, এটা এর আগে কিন্তু সেন্ট্রাল ডেটে এসেছে এই প্রশ্নটি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 14-এ বলছে টাইপস অফ লিসেনিং দ্যাট উই ফাইন্ড ইন সোশ্যাল গ্যাদারিং ইজ। অর্থাৎ সোশ্যাল গ্যাদারিংয়ের ক্ষেত্রে একটা সমাজে ভিড় যদি হয়, কোথাও যদি গ্যাদারিং হয়, মানুষের এক জায়গাতে যদি অনেকগুলো মানুষ থাকে, তাহলে সেক্ষেত্রে লিসেনিংয়ের ক্ষেত্রে কোন ব্যাপারটা বা কোন লিসেনিংটা বিশেষ করে বেশি কার্যকরী হয়? ক্যাজুয়াল লিসনিং, ইন্টেন্সিভ লিসনিং, ফোকাসড লিসনিং নাকি বায়াসড লিসনিং? ক্যাজুয়াল মানে হচ্ছে মোটামুটি সাধারণভাবে যেটা শোনা, ইন্টেন্সিভ মানে খুব গভীর মনোযোগ দিয়ে শোনা, ফোকাসড মানে একদম টার্গেট করে শোনা, বায়াসড মানে হচ্ছে পক্ষপাতী হয়ে শোনা। তো সঠিক উত্তর হবে ক্যাজুয়াল লিসনিং, অপশন নাম্বার এ। চলে আসবে প্রশ্ন নাম্বার 15। প্রশ্ন নাম্বার 15-এ বলা হয়েছে দ্য ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল ইজ
সিন অ্যাজ আ ফর্ম অফ, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল, কথা বলার যে স্কিলটা রয়েছে, বাচনভঙ্গি যে রয়েছে, সেটাকে কিসের ফর্ম হিসেবে দেখা হয়? স্কিল লার্নিং, মুভমেন্ট ফ্রম প্র্যাকটিস টু প্রেজেন্টেশন, প্র্যাকটিসিং অ্যাকিউরেসি, নাকি রোল প্লে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্কিল লার্নিং। একে আবার স্কিল গেটিংও বলা হয়ে থাকে, অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 16-এ বলা হয়েছে, একটি কন্ডিশনাল কোশ্চেন, বুঝবে ভালো করে। মনীষ নিডস টু ফাইন্ড আউট আ স্পেসিফিক টেলিফোন নাম্বার ফ্রম ডিকশনারি। অর্থাৎ ওই যে টেলিফোন ডিকশনারি রয়েছে সেখান থেকে মনীষ কী করছে, একটা নির্দিষ্ট একটি ফোন নাম্বার খুঁজছে। হোয়াট কাইন্ড অফ রিডিং হি ইজ এমপ্লয় ইন দিস টাস্ক, তাকে এই কাজে কী ধরনের পড়াটা বা কী ধরনের রিডিং তাকে এখানে ব্যবহার করতে হবে। স্কিমিং, অর্থাৎ উপরে উপরে পড়ে চলে গেল, হালকা হালকা করে উপরে উপরে যেটাকে বলা হয়। স্ক্যানিং, ভালো করে স্ক্যান করে নাম ফোন নাম্বার দেখে। ইন্টেন্সিভ, মনোযোগের সাথে। এক্সটেন্সিভ, অর্থাৎ ফলাও করে পড়া, লোক দেখানো পড়া যেটাকে বলা হতে পারে। তো এক্ষেত্রে যেটা দরকার, সেটা যেহেতু ফোন নাম্বারটা খুঁজছে, সেজন্য তাকে খুব ভালো করে স্ক্যান করতে হবে, অর্থাৎ স্ক্যানিং, অপশন নাম্বার বি। নেক্সট, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর ইয়াং চিলড্রেন? ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে স্মলেস্ট ইউনিট কি হতে পারে রাইটিংয়ের? লেটার অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ যে অ্যালফাবেটগুলো রয়েছে, বর্ণ, সেগুলো। সেন্টেন্স মানে বাক্য। ফ্রেজ মানে হচ্ছে খণ্ডবাক্য, বা বলা যেতে পারে যে গ্রুপ অফ ওয়ার্ডস। আর প্যারাগ্রাফ। তো একটা বাচ্চার জন্য সবথেকে ছোট অংশ যখন লিখবে, সেটা হতে পারে লেটার বা ওয়ার্ডস। এখানে লেটার বলতে চিঠি না, একটা লেটার বলতে ওয়ার্ডের কথা বলছে, বা অ্যালফাবেটগুলোর কথা বলছে, অপশন নাম্বার এ। তারপর চলে আসবো, ফর্মেটিভ ইভ্যালুয়েশন ইজ কল্ড। ফর্মেটিভ ইভ্যালুয়েশন যেগুলো স্কুলে বর্তমানকালে হয়ে থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে, বা কি ইভ্যালুয়েশন বলা হয়ে থাকে? ইভ্যালুয়েশন ফর লার্নিং, ইভ্যালুয়েশন অফ লার্নিং, অর্থাৎ শিক্ষার জন্য ইভ্যালুয়েশন করা বা শিক্ষার ইভ্যালুয়েশন করা, ইভ্যালুয়েশন অফ স্কিল নাকি ইভ্যালুয়েশন ফর স্কিল? দেখো, ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে বাচ্চারা ফর্মেটিভ ইভ্যালুয়েশন দেওয়ার মধ্য দিয়ে শিখবে, অর্থাৎ শেখার জন্য। সো অপশন নাম্বার এ, ইভ্যালুয়েশন ফর লার্নিং। নাম্বার 19-এ রয়েছে, টিচার ইউজেস আ রিপোর্ট ফ্রম আ নিউজ পেপার টু টিচ হাউ টু রাইট আ রিপোর্ট, সো দ্য টিচার ইজ মেকিং ইউজ অফ। অর্থাৎ একজন টিচার নিউজ পেপার ইউজ করছেন, কী করে নিউজ পেপার রিপোর্ট লিখতে হয় সেটা দেখানোর জন্য। তাহলে টিচার এখানে যে ইউজ করছেন, সেই ইউজটাকে কী বলা যেতে পারে? অ্যান অথেন্টিক ম্যাটেরিয়াল, সাপোর্টিং ডকুমেন্ট, প্যারালাল টেক্সট, টিচিং এইড। সঠিক উত্তর হবে অথেন্টিক ম্যাটেরিয়াল, অর্থাৎ তিনি নিউজ পেপার রিপোর্ট শেখাচ্ছেন নিউজ পেপার দিয়েই, ঠিক আছে, অথেন্টিক। তো আজকে 20টা প্রশ্ন রয়েছে, আজকে 20 নম্বর প্রশ্ন এটা, ঠিক আছে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কত স্কোর করতে পারছো তোমরা, 20-তে আউট অফ 20 কত স্কোর হচ্ছে। এবং আমাদের এই ক্লাসটি আজ থেকে আবার পুনরায় প্রতিদিন রাত্রে 8টা থেকে চলতে থাকবে। দ্য টার্ম রিমেডিয়াল কোচিং ইজ ইউজড ফর রিমেডি অফ জেনারেল স্টুডেন্টস, অ্যাবনর্মাল অর স্পেশাল স্টুডেন্টস, অটিস্টিক স্টুডেন্টস, ডিলিংকুয়েন্ট স্টুডেন্টস। কাদের জন্য এটা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জেনারেল স্টুডেন্টস, অর্থাৎ সাধারণ স্টুডেন্টদের জন্যই কিন্তু রিমেডিয়াল কোচিংটা হয়ে থাকে, বিশেষ করে যারা পিছিয়ে থাকে তাদের কথা এখানে বলা হচ্ছে। বাকি যে অপশনসগুলো রয়েছে, অ্যাবনর্মাল স্টুডেন্টস বলতে যারা বাকিদের মতো নর্মাল নয়, অটিস্টিক বলতে যারা প্রতিবন্ধী রয়েছে, এবং ডেলিকুয়েন্ট স্টুডেন্টস মানে যারা হচ্ছে বদমাশ বা অপরাধী টাইপের, তাদের কথা বলা হচ্ছে। বাট এখানে জেনারেল স্টুডেন্টদের জন্য রিমেডিয়াল ক্লাস থাকে, যারা শিখতে চায় বা শিখতে পারে না তাদের জন্য রিমেডিয়াল ক্লাসেস কিন্তু থাকে। তো আমরা পরবর্তীকালে এরকম ক্লাস করাতে থাকবো। এবং আরেকটি কথা বলে রাখি যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে রেগুলার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চালু হতে চলেছে, সেটা কবে কীভাবে চালু হবে সেটা জানিয়ে দেওয়া হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।